হ্যালো প্রিয়ন, গুড ইভিনিং। তোমাদের সকলকে দাদার একাডেমি অ্যাপে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। আমরা পরিমিতির বেশ কিছু টপিক করেছি, তাই না? শুধু সার্কেল বাকি ছিল। আজ সার্কেল শুরু করছি। তো কে কে আছো একবার কমেন্ট করে জানাবে। কেমন আছো তোমরা, কেমন চলছে তোমাদের পড়াশোনা? চলো তাহলে শুরু করি। অনেক রাত হলো, কিন্তু ক্লাসটি হয়ে গেলে ভালো হবে, তাই না? না, হঠাৎ করে লাইভে এলাম। দেখো, তাড়াতাড়ি শুরু করি। প্রথমে সার্কেল কি, বৃত্ত কি? কেউ কিছু বলতে পারবে? যারা আছো, বৃত্ত কি? দেখি কিছু বলতে পারবে নাকি? বৃত্ত কি? দেখো, ভালো করে বোঝো, হ্যাঁ। এ একটি বিন্দু আছে, এ একটি বিন্দু, এই স্থির বিন্দু, ঠিক আছে? আর একটি চলমান বিন্দু আছে, একটি চলমান বিন্দু আছে, এই বিন্দুটা। এই স্থির বিন্দু আর চলমান বিন্দুর, স্থির বিন্দু আর চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদাই একই থাকে, তাহলে এই চলমান বিন্দুর গতিপথকেই বলা হবে বৃত্ত। দেখো, এটা চলমান বিন্দু, এভাবে ঘুরছে। আর এই নির্দিষ্ট বিন্দু থেকে, স্থির বিন্দু থেকে দূরত্ব সবসময় একই আছে, দূরত্ব সবসময় একই আছে। তারপরে যে চিত্রটা তৈরি করবে সেটা হবে বৃত্ত। কি বললাম? একটি স্থির বিন্দু এবং একটি চলমান বিন্দুর দূরত্ব যদি সর্বদা একই থাকে, তখন সেই চলমান বিন্দুর সঞ্চার পথকে বলা হবে বৃত্ত। ঠিক আছে? কেউ ধরবে, কেউ ধরবে না। পরীক্ষায় আসবে, আসবে না, কিন্তু জানাটা ইম্পর্টেন্ট। ঠিক আছে? আমি টিচার, আমাকে তো বলতেই হবে। দেখো, এ একটি বৃত্ত, আর এই স্থির বিন্দুকে বলা হয় কেন্দ্র। স্থির বিন্দুকে কি বলা হয়? কেন্দ্র। স্থির বিন্দুকে বলা হয় কেন্দ্র। ঠিক আছে? আর এই স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর, স্থির বিন্দু থেকে চলমান বিন্দুর যে দূরত্ব, চলমান বিন্দুর যে দূরত্ব, তাকে আমরা আর দ্বারা লিখব, স্মল আর অথবা ক্যাপিটাল আর। সেটাকে বলবো রেডিয়াস। বাংলায় কি বলবো? বাংলায় বলবো ব্যাসার্ধ। বাংলায় বলবো ব্যাসার্ধ। ঠিক আছে? বুঝতে পেরেছো? আর এই ব্যাসার্ধর দ্বিগুণকে বলবো ডায়ামিটার। ডায়ামিটার, ডায়ামিটারকে আমরা ডি দ্বারা রিপ্রেজেন্ট করব। এটা হবে ব্যাসার্ধের দ্বিগুণ, মানে 2r। এটাকে বাংলায় বলি ব্যাস। বাংলায় কি বলি? ব্যাস বলি। ঠিক আছে? ওকে। তাহলে তাহলে আমরা কি কি জানলাম এখানে? কেন্দ্র মানে সেন্টার, কেন্দ্র মানে সেন্টার। ওকে। আর নির্দিষ্ট বিন্দু, সেই কেন্দ্রটাকে, কেন্দ্র থেকে যে চলমান বিন্দুর যে দূরত্ব হয়, চলমান বিন্দুর যে দূরত্ব হয় সেটাকে বলি ব্যাসার্ধ, ইংরেজিতে বলি রেডিয়াস। সেটাকে আর দ্বারা রিপ্রেজেন্ট করব। আর রেডিয়াসের দ্বিগুণকে বলা হয় ডায়ামিটার বা ব্যাস। ঠিক আছে? এই পর্যন্ত কোনো সমস্যা আছে? নেই তো? এবার চলো, এখান থেকে কি কি প্রশ্ন আসবে। প্রশ্ন জিজ্ঞাসা করবে পরিধি। দাদা পরিধি কি? পরিধির নাম তো শুনিনি। দেখো, তোমরা যেটা পরিসীমা পড়েছিলে না, ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রে যে পরিসীমা পড়েছিলে, সেটাই এখানে পরিধি বলা হয়। বৃত্তের ক্ষেত্রে সেটা পরিধি বলা হয়। ঠিক আছে? বৃত্তের ক্ষেত্রে সেটা পরিধি বলা হয়। তাহলে পরিধি কি? পরিধি হলো বাউন্ডারির দৈর্ঘ্য। বাউন্ডারির দৈর্ঘ্য। এই একটি বৃত্ত আছে, এই একটি বৃত্ত আছে, এই বৃত্তের কেন্দ্র হলো এটা। ঠিক আছে? আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আর হয়,
ব্যাসার্ধ যদি আর হয় তাহলে তাহলে পরিধি কোনটা হবে? এই যে বাউন্ডারির চারপাশে যদি তুমি তার দিয়ে ঘিরতে চাও তাহলে যত দৈর্ঘ্যের তার লাগবে সেটাকেই বলা হবে পরিধি। সেটাকেই বলা হবে পরিধি। সেটা কি হবে? সেটা হবে 2πr। পরিধিকে আমরা সি দ্বারা লিখব। সি মানে কি আসবে? 2πr। ঠিক আছে, এই পায়ের মান কি? পায়ের মান হলো 22/7। আমরা ইউজ করব 22/7। ক্লিয়ার? বুঝতে পেরেছো? 2πr পরিধি কি হবে? 2πr। ওকে। ক্ষেত্রফল মানে এই পরিধি যে জায়গাটাকে ঘিরে আছে, এই ভিতরের পুরো জায়গাটাকে বলবো ক্ষেত্রফল। ঠিক আছে, এই ভিতরের পুরো জায়গাটাকে বলবো ক্ষেত্রফল। পরিধি যে অঞ্চলকে ঘিরে থাকে তাকে বলা হয় ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা রিপ্রেজেন্ট করব। সেটা কি হবে? পাই আর স্কোয়ার। আর কি? ব্যাসার্ধ। ক্লিয়ার? বুঝতে পেরেছো? আর দেখো, ব্যাসার্ধ আমাদের আছে একক। ঠিক আছে, ব্যাসার্ধ হলো আর একক। ভালো করে শুনবে, ব্যাসার্ধ আর একক, তাহলে পরিধি হবে এককে, আর ক্ষেত্রফল হবে বর্গ এককে। এগুলো আগেও বলেছি আমি। ক্ষেত্রফল কি হবে? বর্গ এককে। অর্থাৎ ব্যাসার্ধ যদি 5 সেন্টিমিটার হয়, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, তাহলে এটাকে বলবো আমরা, পরিধিকে বলবো সেন্টিমিটারে। ঠিক আছে, আর ক্ষেত্রফলকে বলবো বর্গ সেন্টিমিটার। ক্ষেত্রফলকে কি বলবো? বর্গ সেন্টিমিটার। এই একক মাথায় রাখতে হবে। ঠিক আছে, ভুল করবে না কিন্তু। ক্লিয়ার এই পর্যন্ত? ক্লিয়ার? এবার আমাকে একটি প্রশ্নের উত্তর দাও। আর যদি 7 হয়, ঠিক আছে, আর যদি 7 হয় তাহলে পরিধি কত হবে এবং ক্ষেত্রফল কত হবে? পরিধি কত হবে এবং ক্ষেত্রফল কত হবে বলতে পারবে? দেখো, পরিধি ফর্মুলা কি দাদা? 2πr। 2π, পাই মানে 22/7, 22/7। আর মানে 7 আছে, তাহলে এটা কাট হবে। তাহলে 2 গুণ 22 মানে কত চলে আসবে? 44 চলে আসবে। আসবে কি না? আসবে তো? ঠিক আছে, ওকে। এবার ক্ষেত্রফল কত আসবে দাদা? পাই আর স্কোয়ার। পাই মানে 22/7, 22/7। আর স্কোয়ার মানে 7-এর স্কোয়ার, মানে 7-এর স্কোয়ার মানে কি? 7 গুণ 7 বলতে পারি? হ্যাঁ দাদা, বলতে তো পারি। 7 কাট হবে, তাহলে কত চলে আসবে? 154 চলে আসবে না? 154 চলে আসবে না? আসবে? বুঝতে পেরেছো? একটা নতুন পেজ নিলে ভালো হতো। দেখো, এই পর্যন্ত কারো কোনো অসুবিধা? আমি একটু নিচের দিকে টানছি। হ্যাঁ, এবার আরটা যদি 14 হয়ে যায়, তাহলে দেখো কি হবে? সি ইকুয়াল টু কি হবে দাদা? 2πr। আবার 2π মানে 22/7, আর মানে 14 আছে এখানে, তাই না? তাহলে দেখো কত হচ্ছে? 88 হচ্ছে না? হ্যাঁ দাদা, হচ্ছে। আর এ কত হবে? এ মানে কি হবে বলো? ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার 22/7, আর কত আছে? 14 আছে, তাহলে 14 গুণ 14, এটা কত আসবে? 44 গুণ 14, 44 গুণ 14। 14 4 গুণ মানে 56, 14 4 গুণ 56, 56 আর 5 61, 616। ঠিক আছে, ওকে। আরো কিছু দেখি। আর এর মান যদি 21 হয় তাহলে সি কত হবে? 2π মানে 22/7, আর কত আছে দাদা? 21 আছে। কাটাকাটি করো। দেখো, 66 গুণ 2 132, কত আসবে? 132 আসবে না? ঠিক আছে, এবার ক্ষেত্রফল কত আসবে বলো? ক্ষেত্রফল এরিয়া কত আসবে?
তো পাই 22/7 আর স্কোয়ার। আর স্কোয়ার মানে 21 গুণ 21, 21 গুণ 21 66 ইন্টু 21। 21 গুণ 6 126, 21 গুণ 6 126, 126 আর 12 কত হয়? 138। 138। দাদা এগুলো তো পারবো, কেন এগুলো করাচ্ছ? আমি তো জানি পারবে, সকলেই পারবে, সকলেই পারবে। কিন্তু আমার কাছে এসেছো কেন? আমার কাছে কেন এসেছো? যাতে অ্যান্সার তো বের করতে পারবেই, তাছাড়া কম সময়ের মধ্যে, বাকিদের তুলনায় কম সময়ের মধ্যে যাতে বের করতে পারো, এগুলোর উপরেই কাজ করি, তাই না? তার জন্য আমাদের ক্লাসগুলো একটু বড় হয়ে যায়, সময়টা আমরা বেশি দিই যে কোনো টপিকের পিছনে, তাই তো? তাহলে দেখো এখানে প্যাটার্ন বোঝার চেষ্টা করেছো। দেখো ব্যাসার্ধ তো 7 থেকে 14 হলো, কি হলো? দ্বিগুণ হয়েছে না? হ্যাঁ। তাহলে দেখো 44-এর দ্বিগুণ, এটাও দ্বিগুণ হচ্ছে, আমাদের যে পরিধি আছে সেটাও দ্বিগুণ হচ্ছে, তাই না? আর এটা দেখো, এটা দেখো ব্যাসার্ধ আমাদের দ্বিগুণ হয়েছে, তাহলে ক্ষেত্রফলটা দেখো 4 গুণ হচ্ছে, 2 স্কয়ার মানে 4 হচ্ছে না? হচ্ছে তো। তাহলে দেখো ব্যাসার্ধ হলো 3 গুণ, ব্যাসার্ধ কত গুণ হলো? 3 গুণ হলো। তাহলে একবার ভালো করে দেখো আমাদের পরিধি কি 3 দ্বিগুণ হয়েছে? 44-এর 3 গুণ কি 132? হ্যাঁ দাদা 132 তো, ঠিক আছে। আর আর 154-এর 3 স্কোয়ার, এটা 3 গুণ ছিল, তাহলে 3 স্কোয়ার মানে 9 গুণ। 9 গুণ মানে কি এটা হচ্ছে? একবার চেক করে দেখো 1386 হচ্ছে কি না? হচ্ছে দাদা। তাহলে কি বুঝতে পারলে? কি বুঝতে পারলে দাদা? যদি আমাদের এটা মাথায় রাখি যে 7-এর টেবিলটা 7, 14, 21, 28 এগুলো দ্বারাই বেশিরভাগ প্রশ্ন আসবে, বুঝতে পেরেছো? 7-এর জন্য ক্ষেত্রফল চলে আসে 44, সরি পরিধি চলে আসে 44 এবং ক্ষেত্রফল আসে 154। এবার ব্যাসার্ধ কি হলো? ব্যাসার্ধ কি হলো? দ্বিগুণ হলো, তাহলে পরিধিটাও দ্বিগুণ হয়ে যাবে এবং ক্ষেত্রফলটা 4 গুণ হবে, ঠিক আছে? একটা আমরা মনে রেখেছি, বাকিদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে, তারপরে না তাদের থেকে আমরা এগিয়ে থাকবো, তাই কি না? তার জন্য দেখো তোমাদের জন্য আমি লিস্ট বানিয়ে নিয়ে এসেছি, সময় নষ্ট যাতে না হয় লিস্ট বানিয়ে নিয়ে এসেছি। তাহলে দেখো এই লিস্টটা কি করবে? নোট ডাউন করবে, ঠিক আছে? সকলে করবে না আমি জানি, সকলে করবে না আমি ভালো করেই জানি, কিন্তু যারা কম সময়ের মধ্যে অ্যান্সার করতে চাও তারা এটা নোট করে নেবে ভালো মতো, ঠিক আছে? ব্যাসার্ধ যদি 7 একক হয়, ব্যাসার্ধ যদি 7 একক হয়, এটা সেন্টিমিটার হতে পারে, মিটার হতে পারে, তাহলে পরিধি 44, চোখ বন্ধ করে এক দেখা মাত্রই, ঠিক আছে? এবং ক্ষেত্রফলটা 154, দেখা মাত্রই বলবে। সাপোজ প্রশ্নের মধ্যে আছে ক্ষেত্রফল 154, তোমাকে ভাবার কিছু দরকার নেই, সেখানে করার কিছু দরকার নেই, তুমি ডাইরেক্ট বলবে ব্যাসার্ধ 7, ডাইরেক্ট বলবে পরিধি 44। দাদা এত সহজ এই বিষয়টা? না, বিষয়টা সহজ না, কিন্তু একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে, ঠিক আছে? আমার হয়েছে, তোমারও হবে, ঠিক আছে? অফলাইনের স্টুডেন্টদের যেহেতু হচ্ছে, তোমাদের তো হবে, চেষ্টা করো। দেখো যদি আমার কাছে অফলাইনে এসে পড়তে, আমি তো যে করে হোক এগুলো রেডি করে দিতামই, কিন্তু অফলাইনে নিয়ে অনলাইনে কিছু বলাও যাবে না, এখানে শুধু মুখ দিয়েই বলা যায়, ঠিক আছে? আর তখন সামনে থাকা বিষয়টা আলাদা, যে ধরবো, বলতে হবে, তাই তো? না ফর্মুলা না, যদি যদি দেখো 7-এর অর্ধেক হচ্ছে, 7-এর অর্ধেক হচ্ছে, ব্যাসার্ধ 7-এর অর্ধেক হচ্ছে, তাহলে পরিধি কি হবে? 44-এর অর্ধেক 22। ক্ষেত্রফল কি হবে? 154-এর 4 ভাগ করো এটাকে, ঠিক আছে? এটা 38.5। তারপরে 14 হলো, দ্বিগুণ হলো, দ্বিগুণ হলে দেখো
44-এর দ্বিগুণ মানে 88, আর এটা দেখো 616, খুব ইম্পর্টেন্ট ভ্যালু। ঠিক আছে, এটা তোমাকে প্রথমে এটা তো একদম মাথায় রাখতেই হবে, 7-এর জন্য 7, 44, 154। ঠিক আছে, তো এইগুলো অবশ্যই নোট করে নেবে, অবশ্যই নোট করে নেবে। এই ভ্যালুগুলোর উপরেই তোমরা সব কোশ্চেন, বেশিরভাগ কোশ্চেন পেয়ে যাবে। সব কোশ্চেন বলা ভুল হবে, বেশিরভাগ কোশ্চেনই পেয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এগুলো রেডি করে নেবে। যেখানে পড়ো একটা পেপারের মধ্যে লিখে টানিয়ে রাখবে সেখানে। ক্লিয়ার? ওকে, এবার চলে আসি প্রশ্নতে কিভাবে আমরা ইউজ করব। দেখো কত সহজ হয়ে যাবে বিষয়টা। এখানে বলেছে 42 মিটার, 42 মিটার ব্যাসার্ধ যুক্ত, 42 মিটার ব্যাসার্ধ যুক্ত বৃত্তাকার মাঠকে 8 বার প্রদক্ষিণ করতে কত মিটার অতিক্রম করতে হবে? আচ্ছা, একটি বৃত্তাকার মাঠ আছে। ঠিক আছে, একটি বৃত্তাকার মাঠ আছে, এই যে বৃত্তাকার মাঠ। এই বৃত্তাকার মাঠের একবার যদি প্রদক্ষিণ করো, এখান থেকে সাপোজ শুরু করলে, একবার প্রদক্ষিণ করলে, একবার প্রদক্ষিণ করলে তাহলে কতটা পথ প্রদক্ষিণ করলে বলতে পারবে না? পরিধি, এটা তো পরিধি। তাহলে একবার অতিক্রম করা মানে তার পরিধিকে অতিক্রম করা, একবার অতিক্রম করা মানে তার পরিধিকে অতিক্রম করা, তাই কি না? পরিধি কি? তাহলে 2πr, তাই তো, 2πr, রাইট? আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পরিধিটা বলতে পারছি কত হবে? 42 আছে। 42 দেখার সাথে সাথে বলতে পারবে না? দাদা বলতে পারছি না, কিছুক্ষণ আগে আমি টেবিল লিখে দিয়েছি না, 42-এর জন্য পরিধিটা কি হয়? 264 হয়, লিখে দিয়েছি না? হ্যাঁ দাদা। এবার অনেকে আছে, বেশিরভাগ স্টুডেন্ট আছে এগুলো লার্ন করবে না, আমি জানি। তাদের জন্য উপায় কি? তারা কি এগুলো ছেড়ে আসবেন? নিশ্চয়ই না। তাহলে কিভাবে করবে? তারা কিভাবে করবে আমি বলছি। 2π, পাই মানে 22/7, ঠিক আছে, ইন্টু আর, আর আছে 42, করবে এভাবে। 6, 44 গুণ 6 করবে, 44 গুণ 6 করবে, 4 6 24, 4 6 24 আর 2 26, 264, 264। দেখো তুমি ডাইরেক্ট হিট করে বলতে পারতে 264 হবে, কিন্তু এখানে তোমাকে পরিশ্রম করতে হলো না। সময় একটু বেশি লাগবে কি না? অ্যান্সার তো চলে আসবে, কিন্তু সময় বেশি লাগবে না? এত লাগবে। ঠিক আছে, এবার এটা তো একবার প্রদক্ষিণ করলে এত হবে, কিন্তু 8 বার প্রদক্ষিণ করছে, 8 বারে কি হবে? 264 গুণ 8, আর দিয়ে গুণ করে দাও, 4 অষ্টে 32, 8 গুণ 6 48, 48 আর 3 51, 8-এর দ্বিগুণ মানে 16, 16 আর 5, 16 আর 5 কি হয়? 21 হয়। 2112 হবে আমাদের উত্তর। ঠিক আছে, এত কিছুই করতে হতো না। তুমি যদি আমার সেই কথাটি শুনতে, তাহলে তোমার উত্তর মুহূর্তের মধ্যেই চলে আসতো। কিভাবে? তুমি 42 দেখেছো, 42 দেখার সাথে সাথে তোমার মাথায় হিট করবে 264, তোমার মাথায় হিট করবে 264। ঠিক আছে, 264 একবারে প্রদক্ষিণ করে 264, তাহলে 8 বারে ইন্টু 8, অর্থাৎ এটা 2112 চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার একদম? অর্পণ, অর্পণ, ওকে নতুন দেখছি, আগে ক্লাসে দেখিনি। দেখো, দেখো ডাইরেক্ট প্রশ্ন কি করে আসে। 616 কোথাও দেখেছো? একবার ভালো করে দেখো চারটা। 616 ক্ষেত্রফল, 616, 616 হলে ব্যাসার্ধ কত? 14, 616 হলে ব্যাসার্ধ কত? 14। ডাইরেক্ট হিট করতে পারতে, তাই না? তারপরেও অনেকে করবে না, আমি জানি, এতটা ইম্পর্টেন্ট বলে দিচ্ছি, দেখার সাথে সাথে টিক করতে পারবে। কিন্তু যারা করবে না তাদের সাথেও আছে আমি। ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল মানে, ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার, 22/7 আর স্কোয়ার। এটা বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 616, 616 বলে দিয়েছে, তাই না? কম দাদা। কাটাকাটি, 22-এর টেবিল মুখস্থ না দাদা? তাহলে 11 দিয়ে কাট করো, 11 দ্বারা 2 বার, 11 দ্বারা কাট করো, 11 দ্বারা 5 বার, 6 6 11 দ্বারা 6 বার। এবার 2 দিয়ে কাট করো, 28 বার। আর স্কোয়ার মানে কি আসবে দাদা? 28 গুণ
28 গুণ 7, ঠিক আছে, 28 গুণ 7। তাহলে আর এর মান কি চলে আসবে? দেখো স্কোয়ার রুট, এটাকে আমি লিখতে পারি 4 গুণ 7 লিখতে পারি না, ইন্টু 7 আছে। তাহলে দেখো 4 যদি বাইরে আসে তাহলে 2 আকারে আসবে, 7 গুণ 7 থেকে 7 আসবে মানে 14। এত পরিশ্রম করার পরেই তুমি 14 বের করলে, আর যারা আমার কথা শুনেছিল দেখা মাত্রই টিক করে দেবে। বুঝতে পেরেছো স্পিডটা কিভাবে ইনক্রিজ হবে? তোমরা বলো না দাদা সময় পাই না পরীক্ষায়, আর একটু সময় পেলে ভালো হতো, কিন্তু তোমাদের জন্য বেশি সময় তো থাকবে না, তোমরা স্পেশাল কেউ নও। সকলের জন্য যা সময় থাকবে তোমাদের জন্য সেই সময় থাকবে, কিন্তু সেই সময়ের মধ্যে তোমাকে বেশি কাজ করতে হবে, বেশি কোশ্চেন অ্যাটেম্প করতে হবে। তার জন্য এই অ্যাপ্রোচগুলো তো শিখতেই হবে। ক্লিয়ার? তারপরে চলে আসো এটা দেখো, পরিধি বলেছে 22, 7 হলে পরিধি কত হয়? 44 হয়। এটা তার অর্ধেক আছে। ক্ষেত্রফল ব্যাসার্ধ কত? 3.5 আছে। ঠিক আছে, ব্যাসার্ধ দিয়ে তুমি ক্ষেত্রফলের কাছে বোঝাতে পারো, অথবা যদি মনে থাকে, তাহলে তো খুব ভালো, 38.5। 38.5 যদি মনে থাকে তো খুব ভালো, তাই না? এবার সাপোজ তোমার মনে নেই, তুমি 7 44 এটা মনে রেখেছো, তাহলে 7-এর অর্ধেক বা 44-এর অর্ধেক 22, তাহলে 7-এর অর্ধেক করতে হবে 3.5, তাহলে ব্যাসার্ধ চলে আসবে 7-এর অর্ধেক বা 7/2 বলছি আমি। চলো, ক্ষেত্রফল কি চলে আসবে? ক্ষেত্রফল এরিয়া পাই আর স্কোয়ার, 22/7, আর স্কোয়ার মানে 7/2 গুণ 7/2 আসবে না? হ্যাঁ দাদা আসবে। 7 7 কাট, এটা কাট, কত হলো 11, 77-এর অর্ধেক 38.5, যেটা তুমি ডাইরেক্ট হিট করতে পারতে। সিজিএল মেন্স ম্যাথ স্কোর গুড। ঠিক আছে, ওকে, ক্লিয়ার, ওকে ওকে। এবার যারা একদমই কাজ করতে চাও না তাদের জন্য এই স্টেপগুলো দেখো একটু স্টেপ বেড়ে যাবে। ঠিক আছে, আমি এটা বললাম ডাইরেক্ট এটাকে হিট করা যেত যদি সেই টেবিলটার উপরে কাজ করতে। ঠিক আছে, আর যদি না করতে চাও তার উপায় আছে, পরিধি দেওয়া আছে মানে 2π আর দেওয়া আছে 2π মানে 22/7, আর এটা দেওয়া আছে 22, আর এর মান কত আসবে? 7/2 চলে আসবে, আসবে তো। ক্ষেত্রফল এবার করো, পাই মানে 22/7, আর স্কোয়ার মানে 7/2, 7/2। ঠিক আছে, এটা কাট করো, এটা কাট করো, 11 গুণ 7 77, 77-এর অর্ধেক 38.5। কতগুলো স্টেপ করতে হচ্ছে দেখো, যেটা তুমি ডাইরেক্ট হিট করতে পারতে। ঠিক আছে, ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট একটি টেবিল বলেছি, এই টেবিলের উপরে কাজ করবে, কিছুটা সময় দাও হয়ে যাবে। দেখো 24 64 টেবিলের মধ্যে কোথাও দেখেছিলে? 24 64, 24 64 কোথাও দেখেছিলে? 24 64, 24 64 কোথায়? 28, 28-এ দেখেছিলে? একবার দেখে নাও। এগুলো সব নোট করবে, পিডিএফ বেশি করো না, আজকাল সেই পিডিএফের জন্যই স্টুডেন্টরা খারাপ হয়ে যাচ্ছে। দেখো 28 হলে পরিধি কত হয়? 176, ক্ষেত্রফল কত হয়? 24 64, তাই না? ঠিক আছে, তাহলে পরিধি কত হবে? কিছু করতে হবে কি? দেখো ডাইরেক্ট টেবিল থেকে তুমি, ডাব্লিউবিসিএস মেন পরীক্ষার কোশ্চেন, কিন্তু তুমি টেবিলের উপর কাজ করেছো, ডাইরেক্ট তুমি হিট করতে পারবে, 176 হবে। আবার বলছি যারা টেবিলটা করতে চাও না তাদের জন্য বলে দিচ্ছি আবার, ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ার মানে 22/7, আর স্কোয়ার এটা দেওয়া আছে কত? 24 64। এই কি লিখলাম এটা? 24 64 জায়গায় 22-এর টেবিল মুখস্থ,
যদি মুখস্থ হয় তো খুব ভালো। দেখো একবার ট্রাই করো আমার সাথে। 22 দ্বারা একবার, 2 6, 22 দ্বারা একবার, 4 4, 22 দ্বারা 2 বার। কেন হবে না? হবে তো। দেখো এটা 112 গুণ 7 লিখতে পারি। হ্যাঁ দাদা লিখতে পারি। এবার স্কোয়ারকে যদি উঠিয়ে নাও তাহলে এই পাশে স্কোয়ার রুট চলে আসবে। 112কে আমি লিখতে পারি 16 গুণ 7 লিখতে পারি কি না? হ্যাঁ দাদা পারি। এবার দেখো 16 থেকে 4 চলে আসবে, বাইরে আসলে 4 হবে, আর এটা 7 মানে 28 হলো। কত কষ্ট করে বের করলে না? কত কষ্ট করে বের করলে, রাইট? এবার পরিধি তোমাকে বের করতে হবে, পরিধি বের করতে হবে, ঠিক আছে? তো পরিধি কি করে বের করবে? 2 পাই আর 2 পাই মানে 22/7 আর মানে 28। 44-এর 4 গুণ মানে কত? 176। এতগুলো প্রসেস তোমাকে করতে হবে। টেবিলটা শুধু একবার ভালো করে তৈরি করে নাও, দেখো এগুলো মুহূর্তের মধ্যে সলভ করতে পারবে, ঠিক আছে? নেক্সট, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত এত হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? দেখো এগুলো বিষয়ে আমি অলরেডি আগেও বলেছি। ব্যাসের অনুপাত R1 R2 এর অনুপাত, এটা হলো ব্যাস, ঠিক আছে? ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে? 2R1। ব্যাসার্ধ যেটা আমাদের D1 D2, ভালো করে শোনো, D1 D2 সেটা কি হবে? 2R1 2R2। এটা হবে কি না? 2 2 কাট হবে না? তো দেখো এটার সাথে সমান হচ্ছে R1 R2 এর সাথে সমান হবে কি না? পরিধি C1 C2, দেখো 2 পাই R1 is to 2 পাই R2 হবে কি না? হ্যাঁ 2 পাই কাট হবে, তাহলে R1 R1 is to R2 থাকবে কি না? হ্যাঁ দাদা থাকবে, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধের যা অনুপাত হবে, সেটাই হবে আমাদের ব্যাসার্ধের যা অনুপাত হবে সেটা হবে ব্যাসের অনুপাত, সেটাই হবে পরিধির অনুপাত, ঠিক আছে? ওকে, এবার ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল জাস্ট পাই আর স্কোয়ার হয়, পাই R1 তার স্কোয়ার, পাই R2 তার স্কোয়ার, অর্থাৎ পাই কাট হবে, তাহলে R1 স্কোয়ার R2 স্কোয়ার করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে? R1 স্কোয়ার R2 স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। এবার দেখো ব্যাসের অনুপাত দেওয়া আছে, তার মানে এটাই ব্যাসার্ধের অনুপাত। ক্ষেত্রফলের অনুপাত দেখো, R1 স্কোয়ার মানে 4, R2 স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, 4 9 মুখে মুখে হয়ে যাবে কিনা বলো? এতক্ষণ ধরে যে কোশ্চেনগুলো করালাম প্রত্যেকটি মুখে মুখেই হয়ে যাবে, রাইট? এটা শুধু নোট করে নেবে যে ব্যাসার্ধের অনুপাত ইকুয়াল টু ব্যাসের অনুপাত ইকুয়াল টু পরিধির অনুপাত, ঠিক আছে? দুটি বৃত্তের পরিধির অনুপাত 5:6 হলে তাদের ব্যাসের অনুপাত কত? কিছু বলতে হবে, তিনটাই তো সমান, পরিধি ব্যাসার্ধ তিনটাই সমান, তাহলে 5:6 হবে, 5:6 হবে, রাইট? নেক্সট, দুটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত 4:9 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত কত হবে? ক্ষেত্রফলের অনুপাত জানা আছে, আমাদের কি জানতে হবে? ব্যাসার্ধের অনুপাত, তাহলে এটার স্কোয়ার রুট নিয়ে নাও, তাতে হয়ে যাবে, মানে 2 3। দাদা বুঝিনি, অনেকে বলবে দাদা বুঝিনি। দেখো তুমি দেখলে ক্ষেত্রফলের অনুপাত কি হয়? A1 আর A2 অনুপাত কি হয়? R1 স্কোয়ার R2 স্কোয়ার। এবার যদি এটা লাগে আমাদের, এখানে যদি R1 R2 চাই, এটা স্কোয়ার, R1 R2 এদের অনুপাত যদি চাই, তাহলে এটা কি করবে? স্কোয়ার রুট করে দেবো না, তাই না? স্কোয়ারটা এদিকে আসলে স্কোয়ার রুট হয়ে যাবে না? তাই A1 এটা A2, তাই তো? ব্যাস, ক্ষেত্রফলের অনুপাতের তুমি জাস্ট বর্গ নিয়ে নাও, অ্যান্সার চলে আসবে। 3:2 করে দিও না আবার। দেখো একটি চাকার ব্যাস 98 আছে, ব্যাস আছে 98, ঠিক আছে? তাহলে ব্যাসার্ধ কত? 49। ব্যাসার্ধ কত? 49। এত মিটার অতিক্রম করতে চাকাটিকে কতবার ঘুরতে হবে? এত মিটার অতিক্রম করতে হবে,
তাহলে চাকাটিকে কতবার ঘুরতে হবে। এবার 49-এর জন্য তুমি পরিধি তো জানো, তুমি টেবিলের উপর কাজ করেছো, যদি কাজ না করে থাকো তাহলে বের করবে 2πr দিয়ে। বলো 49-এর জন্য কত হবে, 49-এর জন্য কত হবে পরিধি? 308 না? 49-এর জন্য 308, 49-এর জন্য কত? 308। ঠিক আছে, ওকে। তাহলে একবার যদি প্রদক্ষিণ করে, একবার যদি অতিক্রম করে, তাহলে 308 মিটার ঘুরবে, একবারে 308 মিটার ঘুরবে। তাহলে টোটাল ঘুরতে হবে কত? 1540, টোটাল 1540। কিন্তু 1540 কি আছে? মিটারে আছে, এটাকে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হলে 100 দ্বারা গুণ করতে হবে, তাই না? তাহলে এত সেন্টিমিটার ঘুরবে, এত সেন্টিমিটার ঘুরতে হবে, একবারে কতটা করে? 308। এবার দেখো 308-এর এটা কত গুণ ডাইরেক্ট বলতে পারছো? 300-এর 5 গুণ মানে 1500, 8-এর 5 গুণ মানে 40। এটা 5 গুণ আছে, 500 বার হচ্ছে কি না? কত তাড়াতাড়ি উত্তর করতে পারবে, রাইট? ক্লিয়ার? দেখো, তিনটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে 2 সেমি, 4 সেমি, 6 সেমি হলে এদের ক্ষেত্রফলের সমষ্টি সমান ক্ষেত্রফল বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? ঠিক আছে, এবার এই তিনটির যে মোট ক্ষেত্রফল হবে, ঠিক আছে, তিনটির যে মোট ক্ষেত্রফল হবে একটি বড় বৃত্ত আছে তার ক্ষেত্রফলের সাথে সমান। ঠিক আছে, তাহলে তিনটির মোট ক্ষেত্রফলটা আমরা বের করি। কি হবে? ক্ষেত্রফলের ফর্মুলা পাই আর স্কোয়ার। ঠিক আছে, আমি যদি এটা বলি প্রথমটার ব্যাসার্ধ আছে R1, দ্বিতীয়টা R2, তৃতীয়টা আছে R3, তাহলে মোট ক্ষেত্রফল কি হবে? দেখো, প্রথমটার পাই আর স্কোয়ার। এখানে একটা জিনিস শেখাবো তোমাদের, পাই R1 স্কোয়ার, দ্বিতীয়টা হবে পাই R2 স্কোয়ার, তৃতীয়টা হবে পাই R3 স্কোয়ার। এই তিনটাকে মিলে যে ক্ষেত্রফল পাওয়া গেল সেটা বড় একটি বৃত্তের ক্ষেত্রফলের সাথে সমান। পাই আর স্কোয়ার, তার ব্যাসার্ধ সাপোজ আর, ক্যাপিটাল আর। ঠিক আছে, এবার দেখো পাই আর স্কোয়ার, আর এখান থেকে যদি পাই কমন নাও তাহলে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার আসবে, দাদা আসবে। পাই পাই কাট, তাহলে আর ইকুয়াল টু কি চলে আসবে? দেখো আর ইকুয়াল টু চলে আসবে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার প্লাস R3 স্কোয়ার। আসবে না? বলো তো, আসবে তো? ঠিক আছে, চলো এইবার তাহলে এখানে ব্যাসার্ধই বলেছে, বড়টা ব্যাসার্ধ কত হবে? R1 স্কোয়ার, 2-এর স্কোয়ার মানে 4, 4-এর স্কোয়ার মানে 16, 6-এর স্কোয়ার মানে 36, 56, 56, 56 মানে কত? 4 গুণ 14 না? 4-এর বর্গমূল 2, 2√14, 2√14। অপশন নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? ডান? দেখো, এটা ইম্পর্টেন্ট একটি বিষয়, ভালো করে শিখবে, ভালো করে শিখবে। কোনো ফর্মুলা লার্ন করতে হবে না। এই একটি বৃত্ত, ঠিক আছে, আর এটা বাউন্ডারিটিকে আমরা কি বলি? পরিধি বলি। এই পরিধি থেকে যদি কিছু একটা অংশ নিয়ে নাও, পরিধি থেকে কিছু যদি একটা অংশ নিয়ে নাও, সেটা হলো একটা বৃত্তচাপ। ঠিক আছে, বৃত্তচাপ, এটার নামকরণ সাপোজ এ বি, বি করলাম, এটা একটা বৃত্তচাপ। এই পার্টটা, উপরের পার্টটা একটা বৃত্তচাপ, তাই না? এই উপরে যে পার্টটা আছে সেটাও একটা বৃত্তচাপ, রাইট? তাহলে পরিধির যদি কিছু একটা অংশ নিয়ে নাও, এটা চলে আসবে, সেটাকে কি বলবো? বৃত্তচাপ বলবো। ঠিক আছে, আর পুরো চাপটাকে কি বলি? পরিধি বলি। পুরো চাপটাকে পরিধি বলি। ঠিক আছে, এবার এই একটি বৃত্ত কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। একটি বৃত্ত কেন্দ্রে কত কোণ উৎপন্ন করে? 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে দেখো, যদি আমরা ছোট বাচ্চার মতো করতে চাই, ছোট বাচ্চার মতো করতে চাই, তাহলে একটি বৃত্ত মানে 2πr যেটা আছে,
টু পাই আর, ঠিক আছে, পরিধি 2 পাই আর, এটা কি করে, এটা কি করে 360 ডিগ্রি কোণ তৈরি করে, 360 ডিগ্রি কোণ তৈরি করে, ঠিক আছে। এবার আমাদের একটি চাপ লাগলো, হুম, আমাদের সাপোজ এক্স সেন্টিমিটার বা এক্স এককের একটি চাপ, সেখানে কেন্দ্রে কত কোণ তৈরি করবে, কেন্দ্রে কত কোণ তৈরি করবে, এটা কেন্দ্রে কত কোণ তৈরি করবে সেটা জানতে চাইলো, কেন্দ্রে কত কোণ তৈরি করবে সেটা জানতে চাইলো, ঠিক আছে, সেটা জানতে চাইলো। তাহলে কি করে বের করবে, দেখো 2 পাই আর এর জন্য 360 ডিগ্রি, তাহলে একের জন্য কত 360 বাই 2 পাই আর, না, হ্যাঁ দাদা 360 বাই 2 পাই আর, তাহলে এক্স এর জন্য কত ইন্টু এক্স, ঠিক আছে, এক্স এর জন্য কত ইন্টু এক্স। এই জিনিসটাকেই আমরা এইভাবে বলতে পারি এক্স বাই 2 পাই আর ইন্টু 360 ডিগ্রি, বলতে পারি না, পারি। কেন্দ্রে কত কোণ উৎপন্ন করবে, আমরা নিচে লিখব পরিধি, উপরে লিখব চাপটা, ঠিক আছে। এটা ক্ষেত্রফল দিয়ে হতে পারে, ক্ষেত্রফল দিয়ে হতে পারে, দেখো আমাদের পুরো ক্ষেত্রফলটা কত পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ারের জন্য, পাই আর স্কোয়ারের জন্য আমাদের 360 ডিগ্রি কোণ উৎপন্ন হয় কেন্দ্রে, তাই না। তাহলে একের জন্য কত হবে 360 বাই পাই আর স্কোয়ার, ঠিক আছে। এবার সাপোজ আমাদের একটা ক্ষেত্রফল বললো, সাপোজ এই ক্ষেত্রফলটাই বলে দিল, এই ক্ষেত্রফলটা ওয়াই, ঠিক আছে, এই ওয়াই এর জন্য কত হবে 360 বাই পাই আর স্কোয়ার ইন্টু ওয়াই, হবে না, এটা কি চলে আসবে ওয়াই বাই পাই আর স্কোয়ার ইন্টু 360 ডিগ্রি। কোনো ফর্মুলা না, কিছু না, দেখো কোনো ফর্মুলা না, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে কিভাবে করব আমরা, দেখো আশা করি বুঝতে পারছো, কারণ বেশিরভাগই রেকর্ডিংয়ে দেখবে, রেকর্ডিং করে পরে আমাকে আপলোড করতে হবে, তার জন্য আমি চলেই এলাম, লাইভেই চলে এলাম। যদি কেউ থাকে, কেউ আছে কি এখনো, 4 জন আছে, বাপরে বাপ, কিন্তু কমেন্ট তো কেউ করছে না। দেখো বলেছে এত সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা উৎপন্ন কোণের পরিমাপ কত। প্রথমে দেখো, যদি আমি নর্মালি করি যে 2 পাই আর এর জন্য, 2 পাই আর, 2 পাই আর, 2 পাই আর এর জন্য, আর মানে 14 বলেছে, 2 পাই আর এর জন্য কত কোণ উৎপন্ন হয়, 2 পাই আর এর জন্য কত কোণ উৎপন্ন হয় 360 ডিগ্রি। কোনো ফর্মুলা মুখস্থ না, 2 পাই আর এর জন্য কত 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 22 বাই 3, 22 বাই 3 এর জন্য কত হবে, এভাবে করো, ঠিক আছে, ওকে। এবার দেখো, যদি তুমি ভালো করে দেখো 360, এখানে 2 পাই না লিখে 22/7 ডাইরেক্ট লিখতে পারতে, টাইম বাঁচতো তোমার, তাই না। এই লাইনটা তুমি ডাইরেক্ট লিখতে পারতে 22/3, 22 22 কাট হবে, ঠিক আছে, 7 দিয়ে কাট করলাম কতবার, 2 বার, 3 গুণ 2 6, 6 গুণ 2 12, তাহলে 12 দিয়ে একবার এটাকে কাট করলাম, কত হলো 3 বার 36, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, ঠিক আছে, ক্লিয়ার, আরে বোঝা গেল। এবার এটাকে আমরা আরো তাড়াতাড়ি করতে পারি, শোনো আরো তাড়াতাড়ি করতে পারি। আমরা 14 দেখলাম, 14 দেখার সাথে সাথে, 14 দেখার সাথে সাথে আমাদের মাথায় কি আসা উচিত, পরিধি কত 88, 88 এর জন্য, 88 এর জন্য 360 ডিগ্রি, তো 22/3 এর জন্য কত, 88 এর জন্য 360 ডিগ্রি, এটা 4 দিয়ে কাট করলাম, 3 গুণ 4 12, তাহলে 30 হলো কি না, ব্যাস। অর্পণকে কি বলবো আমি, এর থেকে শর্ট প্রসেস, এর থেকে শর্ট প্রসেস আবার কি হয়, তুমি নতুন, একদম নতুন, বোঝাই যাচ্ছে। দেখো তোমরা আগে অন্য কোনো টিচারের কাছ থেকে পড়ে আসতে বলো পারো, হুম,
হঠাৎ করে টিচারকে বিবেচনা করবে না, হঠাৎ করে এই যে এসেছো নতুন, হঠাৎ করে টিচারকে এসে বিবেচনা করবে না। একটু ক্লাসগুলো দেখো, সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো দেখো, বুঝতে পারবে কতটা পরিশ্রম এখানে করা হয়েছে। দেখো, যে বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ এত কোণ উৎপন্ন করে তার পরিধি কত, পরিধি এবার বের করতে বলেছে। ঠিক আছে, পরিধি বের করতে বলেছে। এবার কি দেওয়া আছে, এই যে চাপটা আছে এই চাপটা এত কোণ উৎপন্ন করছে, এই যে চাপটা আছে এই চাপটা এত কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, তাহলে দেখো ভালো করে শোনো, ভালো করে শোনো, ভালো করে শোনো, হ্যাঁ। আমাদের 45 ডিগ্রি, 45 ডিগ্রির জন্য চাপ কত, 16.5। আমাদের কি চাই, আমাদের কি চাই দাদা, আমাদের চাই পরিধিটা। আচ্ছা, পরিধি কত ডিগ্রির জন্য আসে, 360 ডিগ্রির জন্য না? হ্যাঁ দাদা, 360 ডিগ্রির জন্য। কি 360 ডিগ্রির জন্য তো পরিধি পাই। ঠিক আছে দাদা, তাহলে 45 ডিগ্রির জন্য 16.5, তাহলে 360 ডিগ্রির জন্য কত, এটা কত, তাই তো, সেটাই পরিধি হবে। তাহলে দেখো এটা কত গুণ হচ্ছে, কত গুণ হচ্ছে বলতে পারছো? 8 গুণ হচ্ছে। দ্বিগুণ করো 90, তারপরে 4 গুণ করো 360, 8 গুণ হচ্ছে। তাহলে এটার 8 গুণ করে দাও, এটার 8 গুণ করে দাও, হয়ে যাবে। দেখো 16 এর 8 গুণ মানে 128, 8 এর হাফ গুণ মানে 4, 128 আর 4 মিলে 132। তাহলে পরিধি চলে আসবে 132। দাদা এভাবে এক্সামে করব না, এক্সামে এভাবেও করব না, রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করতে হবে। দাদা কীভাবে, দেখো আমি বলছি, তুমি এভাবে করবে, একই কাজ, একই কাজ, শুধু রিপ্রেজেন্টেশনের উপরে কাজ করব। তুমি করবে 45 ডিগ্রি কোণের জন্য কত চাপ উৎপন্ন হয়েছে, 16.5। ঠিক আছে, তাহলে 360-এর জন্য কত হবে, 360-এর জন্য যেটা তৈরি হবে, 360-এর জন্য যেটা তৈরি হবে সেটাই আমাদের পরিধি। 360-এর জন্য যেটা তৈরি হবে সেটাই আমাদের পরিধি। সরি, এটা 8, 132। ঠিক আছে, ওকে। এবার দেখো 12 নাম্বার, 12 নাম্বার যদি দেখো, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। ঠিক আছে, এখানে ক্ষেত্রফল বলেছে, ক্ষেত্রফল বলেছে। এবার দেখো 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা, এত সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ভালো করে শুনবে, হ্যাঁ, ভালো করে শুনবে। এ একটি বৃত্ত আছে, কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, শুধু মানে ক্ষেত্রফলের ফর্মুলা, পরিসীমার ফর্মুলা, এটা মনে রাখবে। একটি বৃত্ত আছে, ঠিক আছে, এই বৃত্তের পরিধি কত, 2πr, ক্ষেত্রফল কত, πr স্কোয়ার। তাহলে এখানে কি আমরা এটা বলতে পারি, এখানে কি আমরা এটা বলতে পারি কি দাদা, যে 2πr, 2πr পরিধির জন্য, 2πr পরিধির জন্য ক্ষেত্রফল কত, πr স্কোয়ার, তাই না? 2πr পরিধির জন্য ক্ষেত্রফল কত, কত ক্ষেত্রফল তৈরি করেছে, πr স্কোয়ার। এবার সাপোজ আমাদের একটা চাপ নিতে হলো, এই চাপটা, এই চাপের দৈর্ঘ্য কত, এই চাপের দৈর্ঘ্য হলো এক্স, এটা হলো এক্স, তাহলে এক্স। ঠিক আছে, তাহলে এটাও তো একটা ক্ষেত্রফল তৈরি করছে না, এটা তো একটা ক্ষেত্রফল তৈরি করছে না, হ্যাঁ দাদা ক্ষেত্রফল তৈরি করছে। তাহলে এই ক্ষেত্রফলটা কত হবে, এক্স এর জন্য কত হবে, দেখো 2πr এর জন্য πr স্কোয়ার, তাহলে একের জন্য কত, πr স্কোয়ার বাই 2πr। ওকে দাদা, তাহলে এক্স এর জন্য কত হবে, এক্স এর জন্য πr স্কোয়ার বাই 2πr ইন্টু এক্স। ঠিক আছে, ঠিক তো আছে, কেমন কেমন লাগছে, একটু বড় বড় লাগছে।
কোনো বড় না। দেখো বোঝানোর সময় তুই একটু বড় করে লিখতেই হবে। তাহলে তুমি কিভাবে করতে পারো, দেখো তুমি যা সেটা লিখবে যে 2πr এর জন্য 2πr এর জন্য ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে চাপ কত আছে, এক্স, এক্স এর জন্য কত, ইন্টু এক্স। তোমার যেটার জন্য বের করতে হবে সেটাকে এখানে লিখে দাও, যেটার জন্য বের করতে হবে, একই প্রসেস। ঠিক আছে, কোশ্চেন চেঞ্জ হচ্ছে কিন্তু অ্যাপ্রোচ আমাদের সেম রাখছি, অ্যাপ্রোচ আমাদের সেম রাখছি। এবার এই কোশ্চেনটাকে কিভাবে করা যেতে পারে দেখি। 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্রে এত সেমি চাপ দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত। ঠিক আছে, তাহলে সেম ভাবে 2πr এর জন্য 2πr এর জন্য ক্ষেত্রফল 2πr এর জন্য 2πr এর জন্য 2πr এর জন্য ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। তাহলে 3.5 এর জন্য কত, 3.5 মানে 7/2, 7/2 এর জন্য কত, এটাই তো, হ্যাঁ তো এটাই। তো দেখো পাই পাই কাট হচ্ছে, একটা 5 কাট হবে, আমি ডাইরেক্ট এখানে একটা ফর্মুলা বানিয়ে দিতে পারতাম, এই আর আর কাট করে পাই আর, এই পাই পাই কাট করে এইভাবে করা যেতে পারতো, r/2 ইন্টু এক্স করা যেতে পারতো না, করা যেতে পারতো। বেশি চাপ দিচ্ছে না তোমাদের, ঠিক আছে, বেশি চাপ দিচ্ছি না। তাহলে 35কে 4 দ্বারা ভাগ করো, কত আসে, 4 অষ্টে 32, 4 অষ্টে 32, 3/4 মানে 7.5 চলে আসবে, মানে 0.75 চলে আসবে 3/4 মানে, তাই না? বেসিকটা বুঝলে আর অসুবিধা থাকে না, তারপর তো করা যাবে একদম। অর্পণ এটাই বলতে চাইছি, বেসিকটা ভালো করে বুঝতে হবে, তারপরে এক্সাম অ্যাপ্রোচ তো তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। ক্লিয়ার? তারপরে দেখো দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 16 সেমি 10 সেমি, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বড় চাকাটি 200 বার ঘুরলে ছোট চাকাটি কতবার ঘুরবে। তাহলে নির্দিষ্ট দূরত্ব কিন্তু একই অতিক্রম করতে হবে, দূরত্ব কিন্তু একই অতিক্রম করতে হবে। বড় চাকাটি 200 বার ঘুরছে, তাহলে ছোট চাকাটি কতবার ঘুরবে, সহজ। আচ্ছা বড় চাকাটি কথা বলেছে, তো বড় চাকাটি একবারে কতবার ঘোরে, মানে কতটা ঘোরে, 2πr, তাই না? বড় চাকাটি 2π মানে 22/7। আচ্ছা পাই লিখছি আমি, হ্যাঁ পাই লিখছি, কারণ আছে দেখো 2πr, আর মানে 16 আছে, ঠিক আছে, 2πr হলো একবারে এতবার ঘুরলো, তাই না? একবারে এতটা ঘুরলো, তাহলে 200 বারে কতটা ঘুরবে, ইন্টু 200। এটা হলো টোটাল পথটা, ঠিক আছে। এই টোটাল পথটা আবার কে ঘুরবে, ছোট চাকাটি। ছোট চাকাটি একবারে কতবার ঘোরে, মানে কতটা ঘোরে, 2πr, 2πr দ্বারা ডিভাইড করে দিই, 2π আর কত আছে, 10 আছে, ব্যাস। দেখো কেন আমি তখন পায়ের মানটা বসাইনি, এই কারণে, কারণ এটা কাট যাবে, 0 0 কাট গেল, তাহলে 16 গুণ 20 মানে 320। ঠিক আছে, ক্লিয়ার? আরে বলো জান। তবে দেখো দুটি বৃত্তাকার চাকার ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি 8 সেমি, ছোট চাকাটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে 120 বার ঘুরলে বড় চাকাটি কতবার ঘুরবে। অর্পণ উত্তর করো তো, তাদের পারবে। নির্দিষ্ট দূরত্ব বলেছে, আরে নির্দিষ্ট দূরত্ব বলেছে, সে নির্দিষ্ট দূরত্ব আগে বের করো। কে, ছোট চাকাটি। ছোট চাকাটি একবারে কতটা ঘুরবে, 2πr, 2πr 120 বারে কতটা ঘুরবে, 120 গুণ করে দাও, ঠিক আছে, ডিভাইড। এবার বড় চাকাটি পরিধি কি হবে, 2πr, আর মানে 12, কাটাকাটি করো, 2π কাট, 12 দ্বারা যদি এটাকে কাট করো 10 বার, তাহলে 8 গুণ 10 মানে 80। ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ সেমি। 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আছে, এই যে একটা বৃত্ত, এর ক্ষেত্রফল হলো, সরি
এটা হলো 14 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত, ঠিক আছে। অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এর ভিতরে যদি একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, চেষ্টা করি করা যায় কিনা, চেষ্টা করি। ধরে নাও যে এটাই বর্গক্ষেত্র, হ্যাঁ, কি আর করা যাবে, ধরে নিলাম এটাই বর্গক্ষেত্র। ওকে, এই যে বৃহত্তম বর্গক্ষেত্র, এর মধ্যে তো অনেক বর্গক্ষেত্র অঙ্কন করা যেতে পারে, কিন্তু বৃহত্তমটা জানতে চেয়েছে, ঠিক আছে, বৃহত্তমটা জানতে চেয়েছে। এই বৃহত্তম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? শোনো, এটা হলো আমাদের কেন্দ্র, এটা কেন্দ্র, তাহলে এর যে কর্ণের দৈর্ঘ্যটা আছে না, কর্ণের দৈর্ঘ্যটা আছে না, কর্ণের দৈর্ঘ্যটা যে আছে সেটা ব্যাসের সাথে সমান হবে। এই বৃত্তের যে ব্যাস আছে না, ভিতরে অঙ্কন করা হয়েছে, ভিতরে অঙ্কন করা হয়েছে, তাহলে এই বৃত্তের যে ব্যাস আছে, বৃত্তের যে ব্যাস আছে সেটা কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হবে। বৃত্তের ব্যাস কর্ণের দৈর্ঘ্যের সাথে সমান হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে কর্ণের দৈর্ঘ্য দেখো, এটা যদি এ হয় তাহলে কর্ণের দৈর্ঘ্য কি হবে? A√2, বর্গক্ষেত্র না, A√2, তাহলে A√2, A√2 এটা মানে হলো 2R, 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 A√2 মানে 2R হবে, ঠিক আছে। এর মানটা কি চলে আসবে বলো তো? এর মানটা √2 × R চলে আসবে না? তোমরা ডাইরেক্ট এটা মনে রাখতে পারো, তোমাদের ইচ্ছা, তোমাদের ইচ্ছা, আমি এখানে কিছু বলবো না, তোমাদের ইচ্ছাটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। ওকে, তাহলে অন্তর্লিখিত বৃহত্তম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কি হবে? √2R, 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 ঠিক আছে। এবার দেখো, এবার দেখো এর বাহুর দৈর্ঘ্য তুমি বলতে পারছো, বাহুর দৈর্ঘ্য √2 × 14√2, তাই না? তাই তো। এবার এর ক্ষেত্রফল বলেছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? A² না, 14² মানে 196, √2² মানে 2, 392, 392, 484 কি করে করছো? 484 কি করে করছো? ঠিক আছে, বলো, ঠিক আছে। পারবে করতে এই টাইপের কোশ্চেন? SSC MTS 2019। তবে দেখো, এত বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? এবার উল্টা কোশ্চেন করেছে, সেম কোশ্চেন না। একটি বর্গক্ষেত্র আছে, ঠিক আছে, একটি বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের ভিতরে কি করছে? অন্তর্লিখিত বলেছে না, ভিতরে, ভিতরে বৃহত্তম বৃত্তের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো, বৃত্ত তো অনেক অঙ্কন করা যেতে পারে, তার মধ্যে বৃহত্তমটা বলেছে, বৃহত্তমটা বলেছে, চেষ্টা করি করার। ঠিক আছে, দেখো হলো অঙ্কন, একটু অন্য কালারও করে দিই, চলো, ঠিক আছে। কি দেখতে পারছো এখান থেকে? কি দেখতে পারছো বলো? এটা কি? ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর বাহুর দৈর্ঘ্য সমান হবে, বুঝতে পারছো? এবার দেখো 784 বলেছে, 784 মানে 28², জানো তো? বাহুর দৈর্ঘ্য 28, বাহুর দৈর্ঘ্য 28, তাহলে তুমি বাহুর দৈর্ঘ্য 28 মানে 2R 28, তাহলে আরটা কি চলে আসবে? 14 চলে আসবে না? দেখার সাথে সাথে বলতে পারবে না। এবার এই বৃত্তের ক্ষেত্রফল বলেছে, 14 জনের ক্ষেত্রফল কত জানো না? 14 জনের ক্ষেত্রফল কত জানো না? 616, তাই তো। অনেকের মাথার উপর তারপরে যাচ্ছে, আমি প্রথম থেকে বলে আসছি, তারপরে যাবে অনেকের। দেখো,
পাই আর স্কোয়ার 22/7, 14 গুণ 14 করে দেখবে, 44 গুণ 14, 616 আসবে। ঠিক আছে, ডান। হ্যালো, এবার দেখো একটি 16 হলো তাই না, 17। একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্ত, একটি বর্গক্ষেত্রের অন্তর্বৃত্ত পরিবৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত? ঠিক আছে, ভালো করে। আগেটা কি ছিল? এটা একটি বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্বৃত্ত, একটি বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্বৃত্ত। এবার একটি বর্গক্ষেত্রের মধ্যে অন্তর্বৃত্ত পরিবৃত্ত, মানে দুটাই কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে। প্রশ্নের মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করছি এখানে আমরা, ঠিক আছে। তো দেখো, প্রথমে অন্তর্বৃত্ত আঁকার চেষ্টা করি, জোর করে চেষ্টা করি, ঠিক আছে। এখানে টাচ করবে, উপরে টাচ করবে, আবার নিচেও টাচ করবে, এই গেল অন্তর্বৃত্ত। এবার চলে আসি পরিবৃত্ত, ঠিক আছে, পরিবৃত্ত দেখি ট্রাই করি হয় কি না। প্রত্যেকটা শীর্ষবিন্দুতে টাচ করতে হবে, প্রত্যেকটা শীর্ষবিন্দুতে টাচ করতে হবে, ঠিক আছে। পরিবৃত্ত যেটা হবে সেটা প্রত্যেকটা শীর্ষবিন্দুকে টাচ করবে, আর অন্তর্বৃত্ত বাহুকে টাচ করবে। দেখো, অন্তর্বৃত্ত বাহুকে টাচ করবে, অন্তর্বৃত্ত বাহুকে টাচ করবে। এই ডায়াগ্রামগুলো না তোমাদের মাথায় একদম সেট হয়ে যাবে, পরীক্ষায় এগুলো করতে হবে না এক্সট্রাভাবে, পরীক্ষা এক্সট্রাভাবে করতে হবে না, ঠিক আছে। ওকে, এবার দেখো, ভালো করে দেখো, অন্তর্বৃত্তের, অন্তর্বৃত্তে দেখো ব্যাসার্ধ, ব্যাস এটা, অন্তর্বৃত্তের ব্যাস এটা, অন্তর্বৃত্তের ব্যাসটা কার সাথে, বাহু দৈর্ঘ্যের সাথে সমান হবে না? হ্যাঁ, তা হবে তো। তাহলে অন্তর্বৃত্তের যে ব্যাস আছে, অন্তর্বৃত্তের যে ব্যাস আছে, ব্যাস আছে সেটা বাহুর দৈর্ঘ্যের সাথে সমান হবে। বাহুর দৈর্ঘ্য সাপোজ এ হলো, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, এ মানে চলে আসবে 2r, এ মানে চলে আসবে 2r, ঠিক আছে। ওকে দাদা, আর এবার ভালো করে দেখো কি আমাদের যে পরিবৃত্তটা আছে, পরিবৃত্তের যে কর্ণের দৈর্ঘ্য দেখো, এখানে এখানে টাচ করে দাও, এটাই কি বোঝাবে? এটাই আমাদের বোঝাবে ব্যাস, এটাই বোঝাবে ব্যাস, রাইট। তাহলে এখানে এখানে কর্ণের দৈর্ঘ্যটা, কর্ণের দৈর্ঘ্যটা কি বোঝাবে? ব্যাস বোঝাবে। কর্ণের দৈর্ঘ্য কি হয়? a√2, a√2, a√2 মানে 2r হবে, হবে কি না? a√2 মানে 2r হবে, সরি, ইয়েস 2r। এটা আমি ক্যাপিটাল আর দ্বারা লিখছি, বড় বৃত্ত না, দুটাই স্মল আর দিয়ে কনফিউজ করবো না, এটা ক্যাপিটাল আর লিখছি। ক্লিয়ার? বুঝতে পারছো? তাহলে এখানে কি বলেছে? বলেছে এই যে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত তাদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে এটা কি চলে আসবে? দেখো, এটা r = আসবে a/2। এখানে যদি rটা বের করো, এটা কি চলে আসবে? a√2/2 আসবে কি না? আসবে। যদি কাটাকাটি করো তাহলে a/√2 এটা চলে আসবে, a/√2 আসবে, রাইট, রাইট, একদম। এবার তুমি ব্যাসার্ধের অনুপাত জানো, ব্যাসার্ধের অনুপাত জানো, ব্যাসার্ধের অনুপাত রেডিয়াসের অনুপাতটা জানো। দেখো, a/2 = a/√2, তাই না? এ কাট হলো, তাহলে এটাকে আমরা বলতে পারি কি? √2 বলতে পারি না? পারি। যদি কাটাকাটি করো, কাটাকাটি করো, যদি 1 √2 চলে আসবে, আসবে, আসবে।
রেডিয়াসের রেশিও এটা হবে, ব্যাসার্ধের অনুপাত এটা হবে, কিন্তু ব্যাসার্ধের অনুপাত জানতেই চায়নি। কি জানতে চেয়েছে? কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল, এরিয়া কার? বৃত্তের। আর স্কোয়ার করে দাও, আর ওয়ান স্কোয়ার রুট টু স্কোয়ার টু, 1:2, 1:2। এবার শোনো শোনো কি এখানে অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত বলেছে, অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত বলেছে, তো তাহলে অন্তর্বৃত্ত ছোট পরিবৃত্ত বড়, অন্তর্বৃত্ত ছোট পরিবৃত্ত বড়, অন্তর্বৃত্ত ছোট পরিবৃত্ত বড়। তাহলে এটা কি কখনো আমাদের হতে পারে? উত্তর না দাদা। 2:1 কখনো হতে পারে না, একের সাথে সাথে কাট করতে পারতাম। √2:1 হতে পারে, √2 মানে 1.414, তাই না? তাহলে এই প্রথমটা কি বেশি হতে পারে? অন্তর্বৃত্ত কি বেশি হতে পারে? না দাদা, হতে পারে না। এই দুটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে আমাদের। ডাইরেক্ট দেখার সাথে সাথে অপশনকে কাট করতে পারতাম, তাই না পিনাকি? পিনাকিও চলে এসেছে। কটা বাজে এখন? রাত 12:09। বাহ। এবার দেখো, একটি বৃত্তের পরিলিখিত, একটি বৃত্ত আছে, তার পরিলিখিত অন্তর্লিখিত বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। ভালো করে বুঝবে, হ্যাঁ, সময় নিয়ে বুঝবে। একটি বৃত্ত আছে, এবার কেস উল্টা কিন্তু। একটা বৃত্ত আছে, তার ভিতরে এবং বাইরে কি করতে হবে? কি করতে হবে? বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। দেখো, যদি বাইরের দিকে বর্গক্ষেত্র অঙ্কন করি, খুব চাপ করাটা ট্রাই করি। এখানে মেলাতে হবে, এখানে মেলাতে হবে, এখানে মেলাতে হবে, এবার এটাও মেলাতে হবে। হয়ে গেল, কত সহজ, তাই না? এটা কালার একটু চেঞ্জ করে দিই, চলো কালার করে দিলাম ইয়েলো। এর ভিতরে একটা করতে হবে, ভিতরে একটা করতে হবে, ভিতরে। পরিধির উপরে 4টি বিন্দুতে টাচ করবে, 4টি বিন্দু। ঠিক আছে, ওকে। এবার দেখো, কি জানা আছে? একটা বৃত্ত জানা আছে, একটা বৃত্তর পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এ পরিলিখিত যেটা বলেছে, পরিলিখিত যেটা বলেছে ভালো করে বোঝো। পরিলিখিত যেটা বলেছে সেটা দেখো, এই যে দৈর্ঘ্যটা আছে, এই দৈর্ঘ্যটা কি? বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস, দেখো বৃত্তের ব্যাস আর এটা সমান হচ্ছে না। হ্যাঁ দাদা, তাহলে বড়টার ক্ষেত্রে আমাদের বড়টার ক্ষেত্রে এটাকে আমি ধরলাম এক্স। ঠিক আছে, এক্স ইকুয়াল টু চলে আসবে কি? 2r আসবে, তা আসবে। বড়টার বাহুর দৈর্ঘ্য এক্স আর ছোটটা সাপোজ ওয়াই। এবার ছোটটার ক্ষেত্রে দেখো, ছোটটার ক্ষেত্রে এটাকে যদি যুক্ত করে দাও, এটা হবে আমাদের ব্যাস। এবার এটা কি হবে? দেখো কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য মানে 2r এর সাথে সমান হবে, তাই না? বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আর ব্যাস সমান হবে, বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য আর ব্যাস সমান হবে। বর্গক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য হবে y√2, তাহলে y√2 ইকুয়াল টু কি চলে আসবে? y√2 ইকুয়াল টু 2r। এখান থেকে আমরা বলতে পারি y ইকুয়াল টু √2r। বলতে পারি? বলতে তো পারি, বলতে তো পারি। এবার x:y মানে বাহুর দৈর্ঘ্যের অনুপাত, তুমি বলতে পারছো বাহুর দৈর্ঘ্যের অনুপাত, পরিলিখিত আর অন্তর্লিখিত বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্যের অনুপাত বলতে পারছো কি? 2r = √2r। আসবে দাদা, আসবে। তো যদি কাটাকাটি করো, আর আর কাট হবে, √2 আর 2 কাট করতে পারো, তাহলে √2:1 চলে আসবে, √2:1 চলে আসবে, আসবে না? অথবা 2:√2 এটা রাখতে পারো, কারণ অপশানে এভাবেই আছে, অপশানে এভাবেই আছে। ঠিক আছে, এবার তাদের পরিসীমার অনুপাত আমরা জানি, বাহুর দৈর্ঘ্যের যা অনুপাত হবে সেটাই পরিসীমার অনুপাত, তাহলে পরিসীমার অনুপাত 2:√2 বলতে পারি। অপশানকে অবশ্যই একবার চেক করে নেবে, কারণ কাটাকাটি করার পরে দেখলে অপশান মিলল না। ঠিক আছে,
ক্লিয়ার? এবার দেখো, একটি বৃত্তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল 154। 154 দেখার সাথে সাথে মাথায় কি আসবে? 7 আসবে, ব্যাসার্ধ 7। ঠিক আছে, তো বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ এটা 7 চলে এলো 154 দেখার সাথে সাথে, কারণ টেবিলের উপর আমরা কাজ করেছি। ক্ষেত্রটির বাইরের 7 মিটার চওড়া একটি পথ আছে। পথ সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার? একদম সহজ। দেখো, উইদাউট ডায়াগ্রাম করা যেতে পারে, তারপরে ডায়াগ্রাম দিয়ে দেখাচ্ছি, তাহলে বিষয়টা আরো ভালো করে বুঝবে। হুম, দেখো, এই একটি আমাদের বৃত্ত ছিল। হুম, একটি বৃত্ত আছে, হ্যাঁ দাদা আছে। এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হলো 7। ব্যাসার্ধ হলো 7। এবার একটু বড় করে আঁকি, পরেরটা না হলে তোমরা হাসবে, এটা কি করলো আবার। চলো বড় করে আঁকছি, আর একটু বড় দরকার। হুম, এবার দেখো, প্রশ্নের মধ্যে বলেছে ক্ষেত্রটির বাইরে 7 মিটার চওড়া একটি পথ আছে। এটা হলো 7 মিটার। এই যে পথটা আছে না, এটা 7 মিটারের। 7 7 মিলে টোটালটা কত হলো? 14 হয়ে গেল না? এটা 14 হয়ে যাবে না? 7 7 মিলে 14 হয়ে যাবে না? হ্যাঁ দাদা হবে। তাহলে এই যে বড় যে বৃত্তটা পেলাম সেটা হলো 14 মিটার ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? 14 মিটার। প্রশ্নের মধ্যে কি জানতে চেয়েছে? জানতে চেয়েছে পথ সহ বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। পথ সহ, এই পথটাকে নিয়ে এই ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। ঠিক আছে, পথটাকে নিয়ে তাহলে বড়টা ক্ষেত্রফল বের করলে হয়ে গেল, তাই না? বড়টার ক্ষেত্রে বড়টার ক্ষেত্রফল বের করলেই হয়ে গেল। দেখো এখানে আর কত? আর কত? 7 যোগ 7 মানে 14। 14 হলে এরিয়া কত? এরিয়া কত বলো তাড়াতাড়ি। 14 হলে এরিয়া কত? 616। দেখো কত কাজে লাগছে। আমরা উইদাউট পেন অ্যান্ড পেপার এটাকে করতে পারতাম যদি টেবিলে কাজ করে থাকি। উইদাউট পেন অ্যান্ড পেপার করতে পারতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? না হলে পাই আর স্কোয়ার ফর্মুলা ইউজ করবে, তারপরে করবে। ডায়াগ্রামের কোনো দরকার নেই, বোঝার সময় ডায়াগ্রাম দ্বারা বোঝো। তারপরে একটা লেভেল চলে আসবে, তখন ডায়াগ্রামের দরকার পড়বে না, ডায়াগ্রাম তোমার চোখের সামনে ভাসবে। ঠিক আছে, হুম। দেখো, এত মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বাইরের দিকে পরিসীমা বরাবর 7 মিটার চওড়া বাগান আছে। প্রতি বর্গমিটার 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? দেখো ভালো কোশ্চেন এগুলো। ঠিক আছে, সেম ভাবে আমি ছবি আঁকবো। কালার চেঞ্জ করি, হোয়াইট করে দিই। চলো, এর বাইরের চারদিকে না কি আছে? রাস্তা আছে। বাইরের চারদিকে একটি রাস্তা আছে। চলো এটাকে কালার আমি অন্য করে দিই। এবার কি বলেছে দেখো, বলেছে 280 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট, মানে এটা হলো 280 মিটার। এটা হলো 280 মিটার। বাইরের দিকে পরিসীমা বড় 7 মিটার চওড়া, মানে এই চওড়াটা হলো 7 মিটার। ঠিক আছে, এই চওড়াটা হলো 7 মিটার। ওকে, তাহলে প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে কত টাকা খরচ হবে? বাইরের দিকে পরিসীমা বড় 7 মিটার চওড়া বাগান করতে। আচ্ছা, এই যে এখানে এখানে বাগানটা করবে, বাগানটা এখানে করবে, বুঝতে পেরেছো? বাগানটা এখানে করবে, এখানে করবে। তাহলে এখানে তোমার প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে খরচ হচ্ছে, তাহলে কত টাকা খরচ হবে? তাহলে তোমাকে রাস্তার ক্ষেত্রফলটা বের করতে হবে। এবার তুমি বড়টার পরিধি জানো, সরি বড়টার ব্যাসার্ধ জানো? বড় বৃত্তের ব্যাসার্ধ তো জানি, এটা কত? 280 সঙ্গে 7 যুক্ত করে দেবো, কারণ এটা 7। 287। কত? 287। এবার শোনো,
আমি ইন জেনারেল দেখাচ্ছি। এটা যদি আমাদের ক্যাপিটাল আর ধরি, এটাকে যদি স্মল আর ধরি, তাহলে এই রাস্তার ক্ষেত্রফলটা কি হবে? প্রথমে পুরোটার ক্ষেত্রফল বের করি, বড়টার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আচ্ছা, ছোটটার ক্ষেত্রফল কি হবে? পাই আর স্কোয়ার, স্মল আর। এটা এই দুটোর বিয়োগ নিলে দেখো, পুরোটা থেকে যদি আমরা মাঝখানেটাকে তুলে নিই, রাস্তাটা পড়ে থাকবে না? রাস্তাটা বা বাগানটা পড়ে থাকবে না? রাস্তা বলছি বারবার, তাই তো? পাই এখান থেকে কমন নেওয়া যাবে, তাহলে থাকবে কি? আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, অর্থাৎ পাই ইন্টু আর প্লাস আর ইন্টু আর মাইনাস আর থাকবে। এটাকে আমরা ডাইরেক্ট ইউজ করব, ঠিক আছে? এটাকে আমরা ডাইরেক্ট ইউজ করব। দেখো, পাই মানে 22/7, একবার যোগ করব 287, 280, তাহলে 567, তাই না? আর একবার বিয়োগ করব, বিয়োগ করলে 7, দুটাকে বিয়োগ করলে 7, এটাই তো? হ্যাঁ দাদা, এটাই তো। যদি কাটাকাটি করি, 7 7 কাট হলো। দেখো ইউনিট ডিজিট চেক করলে হচ্ছে কি না, দুবার দেখো, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, মানে তোমাকে ফাঁসিয়ে দিয়েছে, করতে হবে একটু কষ্ট তো করতে হবে, ঠিক আছে? তাহলে আচ্ছা, আবার খরচ তো, খরচ বের করতে হবে তোমাকে। এটা তো তুমি কেবল সবেমাত্র এই করলে, ক্ষেত্রফলটা বের করলে, তাই না? ক্ষেত্রফলটা বের করলে তো, ক্ষেত্রফল যদি তুমি বের করো তাহলে কত আসবে? 22 গুণ করে দেখো একবার, 5 6 7, 12,474, 12,474। এটা করে দেখবে নিজেরা, হ্যাঁ নিজেরা করবে কিন্তু। এটা হলো ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, এত বর্গমিটার। তো দেখো, 1 বর্গমিটারে খরচ হচ্ছে 21 টাকা, 1 বর্গমিটারের খরচ 21 টাকা। 21, তাহলে এত বর্গমিটার কত খরচ হবে? এটাকে লেখো, গুণ 12,474 গুণ 21 করো এটা। 21-এর 4 গুণ মানে 84, 21-এর 7 গুণ মানে 147, 147 আর 8 155, 54। দেখো শেষে 54 কোথায় আছে? অপশন নাম্বার ডিতে আছে। পুরোটা করা দরকার নেই, ঠিক আছে? তাহলে আজ আমরা 20টি প্রশ্নই করলাম। তোমাদের একটু হোমওয়ার্ক থাকবে এগুলো, ঠিক আছে? কমেন্ট করে উত্তর জানাবে। এটা 3টা দিচ্ছি, চলো। কাল আমরা ক্লাস করব না, কাল একটু আমাকে বাইরে যেতে হবে। পরশু দিন দেখি 2টা ক্লাস নেওয়ার চেষ্টা করব, আর বৃত্তটা শেষ করে দেবো, ঠিক আছে? ওকে। ফেব্রুয়ারি মাসটা খুব কাজ করব, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে বেশিরভাগ জিনিস শেষ করে দেওয়ার চেষ্টা করব, কারণ জানুয়ারি মাসটা অনেক কিছু গেল তো, মেডিকেল করতে বেশি সময় চলে গেল, অনেক দৌড়াদৌড়ি করতে হলো। তো আশা রাখছি ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে। তোমরা সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। আজকের জন্য এতটুকুই। বাই। জয় হিন্দ, জয় ভারত।